আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পঞ্চম পর্বের হাইড্রোলিক্স। আর আমরা আজকে শুরু করছি ক্লাস। আমরা প্রথমে আজকে শুরু করছি অধ্যায় 1। অধ্যায়ের নাম হচ্ছে প্রবাহী এবং প্রবাহীর চাপ। প্রবাহী বলতে বোঝায় যেটা প্রবাহিত হয়, এক স্থান থেকে আরেক স্থানে প্রবাহিত হয়। সেটাতে এখানে মূলত আমরা পানি নিয়ে আলোচনা করবো। যত আলোচনা ম্যাক্সিমাম আছে পানি। নদীতেও পানি প্রবাহিত হয়, আবার আমরা বাসা বাড়িতে পানি সাপ্লাই দিই পাইপের মাধ্যমে, ড্রেন দিয়েও ময়লা পানি প্রবাহিত হয়, তাই না? একটা পানিকে বিভিন্নভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয়। এই যে এটা পাইপের মাধ্যমে বা ড্রেনের মাধ্যমে বা এইভাবে যে নিয়ে যাওয়া হয়, সেটা হচ্ছে তোমার প্রবাহী। যেটা আমরা বিভিন্ন ম্যাটেরিয়াল ট্রাকে, বাসে, লঞ্চে নিই, জাহাজে নিই, এটা তো প্রবাহী না। প্রবাহীটা মানে যে নিজের ইচ্ছায় বা প্রেশারে চাপ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয়। যেমন গ্যাস লাইন, ঠিক আছে? তোমার কোথায় সিলেটে গ্যাস হচ্ছে, সেখান থেকে ঢাকায় চলে আসছে। ব্রাহ্মণবাড়িয়া গ্যাস তৈরি করতেছে, সেখান থেকে চলে যাচ্ছে, তাই না? আবার এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাচ্ছে গ্যাস লাইন, তেলের লাইন। পাইপ লাইন হলে পরে আমাদের খরচ কম হচ্ছে, ট্রান্সপোর্টেশন কস্ট কম আছে, কারণ পাইপের ভিতর দিয়ে চলে যাচ্ছে আলাদা বাস বা ট্রাক, এবার এটাতে প্রচুর খরচ, তাই না? খরচ কম হলে পণ্যের দাম কম হচ্ছে, ঠিক আছে? মানুষের জন্য এটা সহজ হচ্ছে। এই প্রবাহী এবং এই প্রবাহীকে প্রবাহিত করার জন্য চাপ প্রয়োগ করা লাগে অনেক সময়, প্রেশার। যেমন মোটর দিয়ে পানি নিচ থেকে পাঁচতলায় ওঠাতে গেলে প্রেশার লাগবে না, এমনি এমনি উঠবে। আবার পাঁচতলা থেকে নিচের নামতে গেলে প্রেশার লাগবে। আমরা দেখি আমাদের নদ নদীতে যত পানি আছে সব দক্ষিণ দিকে যায়, আর দক্ষিণে বঙ্গোপসাগর, এটা নিচু, আর উত্তরের দিকে এটা আমাদের নিচু এলাকা, তাই তো? পাহাড়ি এলাকা। উত্তর দিক থেকে পানি প্রবাহিত হয় সব তোমার দক্ষিণে চলে যায়, এখানে প্রেশার লাগে না। নর্মালি এটা গ্রাভিটি যে ফোর্স, সেটাতেই তোমার চলে যাচ্ছে। কখনো চাপ লাগে, কখনো চাপ লাগে না। যেমন গ্যাস, গ্যাস তো প্রেশার দিতে হয়, গ্যাসের এমনি এমনি যাবে না। মাঝে মাঝে তোমার গ্যাস স্টেশন আছে যেখানে প্রেশার দেওয়া হয়। তাহলে যে প্রবাহী কিছু ধর্ম আছে, সেই ধর্মগুলো এখানে আমরা লিখছি। যে তরলের ধর্ম, তরল লিকুইড যেটা, তার এই ধর্মগুলো থাকে লিকুইড পদার্থে। সেটা পানি হতে পারে, তেল হতে পারে, গ্যাস হতে পারে, সেগুলো এই ধরনের ধর্ম থাকে। একটা হচ্ছে ঘনত্ব, যার ইংরেজিতে বলা হয় ডেনসিটি। ঘনত্ব বলতে বোঝায় যে আমরা একক আয়তনে ভরকে ঘনত্ব বলি, একক আয়তনে ভরকে ঘনত্ব বলে। একক আয়তন বলতে আমরা বোঝাচ্ছি যে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এই তিনটার গুণফল হবে 1, তাই না? তার মানে আমরা তোমার আয়তন সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা সমান সমান হবে 1। এটা হচ্ছে তোমার একক আয়তন, বুঝতে পারছি? এখন তোমার আমাদের একক আছে, বিভিন্ন একক আছে। সিজিএস একক সেন্টিমিটার, তাই না? এমকেএস এ তোমার মিটার, তারপরে এফপিএস এ ফিট, সেন্টিমিটার, মিটার, ফিট। তো আমি যদি এখানে সিজিএস এ নিই, তাহলে 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার, দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, প্রস্থ 1 সেন্টিমিটার, আর উচ্চতা 1 সেন্টিমিটার। যদি আমি মিটারে নিই তাহলে 1 মিটার 1 মিটার 1 মিটার, ফিটে নিলে 1 ফিট 1 ফিট 1 ফিট। যে এককে নিয়ে কোনো সমস্যা নাই, বুঝতে পারছি? সেটাই আমরা এরকম একটা পাত্র, যদি আমরা এরকম দেখাই যে একটা পাত্র
গাছ দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার এবং উচ্চতাও 1 মিটার। এই পাত্রের ভিতরে আমরা যদি কোনো তরল নিই, লিকুইড ফিল আপ করি এই বক্সের ভিতরে, তাহলে এই তরলের আয়তন হবে 1, ঠিক আছে? সেটা 1 ঘনমিটার হতে পারে, 1 মিটার হতে পারে, 1 ঘন মিটার, 1 ঘন ফিট, 1 ঘন সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার এখানে হতে পারে তোমার ঘন সেন্টিমিটার, অথবা হতে পারে তোমার ঘন মিটার, অথবা হতে পারে তোমার ঘন ফিট। আবার কিউবিক বলে, কিউবিক মিটার, কিউবিক সেন্টিমিটার, কিউবিক ফিট, বুঝতে পারছো? আবার দেখবা এই মিস্ত্রিরা যখন কাজ করে তখন এটা বলে সিএফটি, সিএফটি কিউবিক ফিট, বুঝতে পারছো? কিউবিক ফিট। সেফটি মানে আছে তোমার সেফটি, সেফটি করবে, দেখো মিস্ত্রিরা মাটি কাটে না, বলে সেফটি সেফটি, হ্যাঁ মাটি কাটে, ঢালাই কত সেফটি, বালি টাকে বালি আসে, সেফটি সেফটি করে, তাই তো? প্রচলিত মিস্ত্রিরা যেটা বলে সেফটি, সেফটি এটা সিএফটি মানে কিউবিক ফিট। যখনই সেফটি বলে তখন মাপ হবে 3টা, একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ, একটা উচ্চতা। একটা ট্রাকে যদি বালি আসে তাহলে বালির ট্রাকের বডির লেন্থ, দৈর্ঘ্য, চওড়া আছে তোমার প্রস্থ, আর বালির যে হাইট, তাহলে 3টা মাপ দিলে তো কত সেফটি বালি আছে আমরা বের করতে পারবো, তাই না? ট্রাক দিব একটা 500 সেফটি বালি আসে, একটা 1000 সেফটি। যেটা ড্রাম ট্রাক সেটা আমাদের আসে 1000 ড্রাম আছে না, ড্রাম হাইড্রোলিক, যেটা পুরো উল্টায় দেয় করে। আর আগেকার মডেলের যেসব ট্রাক আছে ছোট ছোট, এগুলো হচ্ছে 500 আসে। আর যেগুলো এখন ওই যে ট্রলি ট্রলি তোমার পাওয়ার টিলার ইঞ্জিনে চালায়, এগুলো তো আছে 100 সর্বোচ্চ, বুঝতে পারছো? তার মানে 10 ট্রলিতে একটা বড় ট্রাকের সমান, তাই তো? তাহলে এই যে আমাদের ঘনত্ব, তাহলে একক আয়তনের ভরকেই ঘনত্ব বলে। তাহলে এইটার এর ভিতরে যে তরলটা থাকছে এটার ভর যদি আমরা বলি m, আর আয়তন যদি v হয়, তাহলে এটার ঘনত্ব, এই ঘনত্ব আমরা লিখতে পারি v সমান m/v, তাহলে ভর বাই আয়তন। তাহলে ভরটা আমরা যদি গ্রামে নিই তাহলে এটা হবে তোমার উপরে গ্রাম আর নিচে হবে তোমার সেন্টিমিটার কিউব। এটাকে আমরা লিখতে পারি এরকম যে গ্রাম পার ঘন সেন্টিমিটার, তাই না? আর এখানে এককটা ইম্পর্টেন্ট, কিন্তু লিখতে হবে এখানে। হাইড্রোস্ফিয়ার প্রচুর একক আছে, তার সাথে কার একক এটা ক্লিয়ার লিখতে হবে, শুধু অ্যান্সার লিখে বসায় রাখলে হবে না, একক না দিলে বোঝা যাবে না। এটা ঘন সেন্টিমিটার, গ্রাম পার ঘন সেন্টিমিটার, অথবা তোমার কেজি পার ঘনমিটার, অথবা পাউন্ড পাউন্ড পার ঘন ফিট। ঠিক আছে, আমরা এই ঘনত্ব দেখে আমরা এতক্ষণ ধরে এটা হচ্ছে বুঝলাম যে ঘনত্ব কি জিনিস। তাহলে আমরা একটা শেষ করলাম, এখন আপেক্ষিক গুরুত্ব, স্পেসিফিক গ্র্যাভিটি। আপেক্ষিক গুরুত্ব এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। প্রত্যেকটা পদার্থেরই একটা আপেক্ষিক গুরুত্ব আছে, যেটা কোনো একক নাই, আপেক্ষিক গুরুত্বের কোনো একক নাই। আর পৃথিবীতে যত পদার্থ আছে সকল পদার্থর আপেক্ষিক গুরুত্ব তোমার পানির রেসপেক্টে আমরা বের করি, পানির রেসপেক্টে, পানির সাথে কম্পেয়ার করি, তুলনা করি। কারণ পানি এমন একটা পদার্থ যেটার তাপমাত্রা, চাপ, এগুলোর কারণে তার পরিবর্তন, তার আয়তনের পরিবর্তন হয় না, বুঝতে পারছি? তাপমাত্রা বাড়ালেও পানি যতটুকু থাকবে, কমালেও ততটুকু থাকবে।
চাপ দিলেও পানি কমবে, কম্প্রেস হবে পানি, হবে কিনা? একটা বোতলের ভিতরে পানি ভরে যদি তার উপর থেকে প্রেসার ক্রিয়েট করো তাহলে পানি কি কমে যাবে, মানে সংকোচন হয়ে যাবে? হবে না, কারণ পানির প্যাসকেলের নীতি কি, তরল পদার্থের উপর চাপ দিলে পরে ওই চাপটা তার 4,590 অ্যাঙ্গেলে প্রেসার দেয়, তাই না? প্রেসার তৈরি করে। আর উপর থেকে চাপ দিলে ওই বোতলের চারিপাশে চাপটা ছড়াই যাবে 90 অ্যাঙ্গেলে। বুঝতে পারছো? যতক্ষণ তার বোতলের ক্ষমতা আছে টিকে থাকবে, না হলে ফেটে যাবে, পানি তো কমে যাবে। ঠিক আছে? তোলার বস্তার মতো, তোলার বস্তাকে চাপ দিলে তো একেবারে মনে করো এক বস্তা তোলা হয়তো 20 ভাগের 1 ভাগ হয়ে যাবে নাকি? পানির তো এরকম হওয়ার কোনো সুযোগ না। এই জন্য পানি একটা আইডিয়াল ম্যাটেরিয়াল, লিকুইডের ভিতরে। তার সাপেক্ষে তোমার সবাইকে কল্পনা করা হয়। এই জন্য পানির আপেক্ষিক গুরুত্ব ধরা হয় 1, তাই না? পানির আপেক্ষিক গুরুত্ব 1। এখন পানির রেসপেক্টে অন্য পদার্থের আপেক্ষিক গুরুত্ব আমরা যদি জানা থাকে তাহলে বুঝতে পারবো সে কত কেজি ভারী পানির থেকে বেশি না কম, তাই না? যেমন আমরা এই পারদের আবার বেশি ব্যবহার করি। পারদের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 13.6 মার্কারি যেটা। আমরা এই ঘনত্বকে আমরা প্রকাশ করি রো দ্বারা, আর আপেক্ষিক গুরুত্বকে প্রকাশ করি এস দ্বারা, স্পেসিফিক গ্রাম। তাহলে এখানে পানি হচ্ছে S1, আবার পারদের এস হচ্ছে 0.6, একক নাই। আপেক্ষিক গুরুত্বের সংজ্ঞা হচ্ছে যে কোন পদার্থের ওজন, ঠিক আছে, ওই পদার্থের সমপরিমাণ বা সম আয়তনের পানির যে ওজন 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 4 ডিগ্রি সেলসিয়াস সম আয়তনের পানির ওজনকে, এই দুটো যে অনুপাত, এটাকে বলা হবে আপেক্ষিক গুরুত্ব, তাই কি না? কোন তরল পদার্থের আপেক্ষিক ওজন এবং 4 ডিগ্রি সেলসিয়াস বিশুদ্ধ পানির আপেক্ষিক ওজন অনুপাতকে ওই তরলের আপেক্ষিক গুরুত্ব বলে। আমরা কোনো একটা তরল আমি নিলাম, যে পাত্রের ভিতরে নিলাম, ঠিক আছে, মনে করে একটা পাত্র, এই পাত্রের ভিতরে প্রথমে আমি পানি নিছি, তাই বলছি যে 111, পানি দিলে পারে এইটার আয়তন হচ্ছে তোমার 1, তাই তো? 1 ঘনমিটার। এই 1 ঘনমিটার পানিকে যদি আমি ওজন করি, ওজন করলে এর একটা ওয়েট আছে, ঠিক আছে? এখন এখান থেকে পানি বের করলাম, পানি বের করে আমি পারদ ঢুকাইলাম, বুঝতে পারছি? এই সেম বক্সে, মানে সেম আয়তন, সম আয়তনের বক্সের ভিতরে পারদ ঢুকাইলাম, পারদ ঢুকায় তার একটা ওয়েট নিলাম, বুঝতে পারছি? তাহলে এই পারদের ওজন কে যদি আমি পানির ওজন দ্বারা ভাগ করি, ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে স্পেসিফিক, মানে পারদের স্পেসিফিক গ্র্যাভিটি, বুঝতে পারছি? তাহলে এখানে আমরা এই দেখতে পাই যে আপেক্ষিক গুরুত্ব এর সমান যদি আমরা পারদ বলি মার্কারি, এই এসজি লেখা যায়, এসজি পারদের ওজন তোমার সম আয়তনের সমপরিমাণের পানির ওজন, তাই না? কিন্তু মানে যে কোনো তরলের ওজন, বলতে সেটা বলছে, যে কোনো তরলের ওজন সম আয়তনের পানির ওজন। এখন এইটা তুমি একটা আরেক পাত্রে মাপলা, পানির পাত্রর আকার আর পারদের পাত্রের আকার যদি ভিন্ন হয়ে যেত তো হবে না, হবে? পারদ মাপলাম মনে করো 2 ঘনমিটার দিয়ে, আর পানি নিলাম আছে 1 ঘনমিটারে, হবে? তো হবে না, দুইটারই ভলিউম সমান হতে হবে, জায়গা আছে সেম, সেম পাত্রের ভিতরে পারদ রাখলে সেটাকে মাপলে যা হবে
আর অতটুকু পানি নিলে মাপলে যা হবে দুটাকে ভাগ করলে হবে তার স্পেসিফিক গ্র্যাভিটি। তাহলে নিচে আছে পানি ফিক্সড, বুঝতে পারছি, অলওয়েজ পানি, আর উপরের ম্যাটেরিয়াল চেঞ্জ হবে। আমাদের পরিবর্তে স্বর্ণ হতে পারে, লোহা হতে পারে, ঠিক আছে, তোমার কেরোসিন হতে পারে, পেট্রোল হতে পারে, ডিজেল হতে পারে, মোবাইল হতে পারে, বোঝা গেছে আমার? তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে যে তোমার উপরে যে কোনো ধরনের পদার্থ বা লিকুইড আর নিচে আছে পানি, সেটা করলে পরে তাহলে এখান থেকে যে রেজাল্ট আনা হয় তবে 13.6। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে তোমার এই যে পারদ, তাহলে পারদের ওজন সমান সমান 13.6 ইন্টু পানি ওজন, তাই না? ওজনের যদি আসি তাহলে তোমার এই আপেক্ষিক গুরুত্ব যদি আমি জানি তাহলে বুঝতে হবে যে এই পারদটা পানির থেকে 13.6 গুণ ভারী। 1 লিটার বোতলের ভিতরে যদি আমরা পানি রাখি তার ওজন যদি 1 লিটার হয়, ওর ভিতরে পারদ লাগে তার ওজন হবে 13.6। স্বর্ণের আছে 19.3। তাহলে 1 লিটার জায়গার ভিতরে যদি সোনা রাখা যায় সেটার ওজন হবে 19.3 কেজি। চিন্তা করা যায় কত লোক 1 লিটার, এত বড় একটা বোতলের ভিতরে স্বর্ণ রাখলে সেটার ওজন দাঁড়াবে 19.3। কোনোভাবে কেরোসিনের আবার কম 0.8। তাহলে 1 কেজি 1 লিটার বোতলের ভিতরে কেরোসিন তেল লাগলে কত হবে? 800 গ্রাম নাকি? কারণ কেরোসিন তো হালকা, তার ঘনত্ব কম, পানির থেকে তার ঘনত্ব কম। তাহলে 1 লিটার পানির বোতলে 1 লিটার কেরোসিন মানে ওজনে আছে তোমার 1 কেজি পানির বোতলে 1 কেজি কেরোসিন পাওয়া যাবে না। আয়তন, এই জন্য তেল যত প্রকার লিকুইড দেখো সবই ভলিউমে বিক্রি হয়, ভলিউম ওয়েটে বিক্রি হয়, হয়তো আসছে ওয়েটে বিক্রি হলে কি হবে? কারণ 1 লিটার পানি মাপবে তুমি যে কেজিতে 1 লিটার পানি পাবো ওই কেজিতে তেল মাপবে তো 800 গ্রাম হয়ে যাবে, কমে যাবে না? এই জন্য তোমার দেখো পেট্রোল পাম্প বলো আর এই যত রঙের যে বালতি সব গ্যালন মানে ভলিউম, বুঝতে পারছো? লিকুইড গুলো সবই তোমার ভলিউমে বিক্রি হয়। মোবাইল বলো, পেট্রোল বলো, অকটেন বলো, ডিজেল যা আছে এগুলো সবই আমাদের ভলিউমে। কারণ তুমি যখন মোবাইলে দেখছো মোবাইলের ঘনত্ব বেশি, তখন তোমার 1 লিটার মোবাইল যদি ওয়েট করো তখন তোমার বেড়ে যাবে না? ম্যাক্সিমাম সব ভলিউমে নেওয়া হয়। তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি দ্বারা আমরা জানতে পারলাম যে ওই পদার্থটা পানির থেকে কত গুণ ভারী বা হালকা। এরপরে আসে তোমার আপেক্ষিক ওজন। তাহলে আমরা এই যে ঘনত্বের সাথে মানে ভরের সাথে যদি আমরা অভিকর্ষীয় ত্বরণ গুণ করি তাহলে সেটা হবে কি আপেক্ষিক ওজন, ঠিক আছে? ভর যেটা আপেক্ষিক ওজনকে আমরা ডাব্লু দ্বারা প্রকাশ করি, ডাব্লু সমান এম ইন্টু জি, অভিকর্ষীয় ত্বরণ, এম হচ্ছে ভর। ঘনত্ব বের করার সময় আমরা এটা করলাম কি ভর সমান ইউ বাই ভি, আর স্পেসিফিক ওয়েট যেটা এটা স্পেসিফিক গ্র্যাভিটি আর এটা স্পেসিফিক ওয়েট। তো স্পেসিফিক ওয়েট আছে ভরের সাথে আমাদের অভিকর্ষীয় ত্বরণ 9.81, তাই তো? যদি গুণ করি আমরা পাওয়া যাবে। আর যদি সিজিএস এর দাম 981, তাই তো? আর মিটারে করলে তখন হচ্ছে তোমার 9.81 কেজি মিটার সেকেন্ড, তাই তো? আর পৃষ্ঠটান হচ্ছে যে তোমার একটা তরল পদার্থ তার মুক্ত তল যেটা বাতাসের সংস্পর্শে থাকে সেখানে একটা টান বল কাজ করে। এই কাজ করার কারণে ওই মুক্ত সারফেসটা তোমার একদম স্ট্রেট লাইনে থাকে না,
হয় উপরের দিকে কার্ভ থাকবে, না হলে নিচের দিকে কার্ভ থাকবে। এখানে একটা টান বল কাজ করছে বলেই তো এটা বাঁকা হয়ে যাচ্ছে, তাই না? আর উপরের দিকে হচ্ছে নাই, নিচের দিকে হচ্ছে। যেরকম একটা পাত্রের ভিতরে যদি আমরা এই রাখি একটা বিকার, এর ভিতরে পানি, যদি পানি রাখে এরকম হতে পারে, আমাদের পারদ, এটা হচ্ছে পানি, ওয়াটার। আর আরেকটা পাত্রে আমরা এরকম রাখি, পারদ রাখি, মার্কারি, এটা এরকম এরকম হবে, উল্টাই যাবে, তাই না? এরকম। তো এই যে একটা, এই যে অ্যাঙ্গেলটা যেটা স্ট্রেট না, এখন থাকে হচ্ছে এরকম, এরকম ছিল না, স্ট্রেট না হয়ে একটু কার্ভ হচ্ছে। তাহলে এখানে একটা ফোর্স কাজ না করলে তো এরকম কার্ভ হতো না, হতো? এটাই যে মুক্ত সারফেসটা এই গ্লাসের সাথে বা এই তলের সাথে যে টানে থাকছে সেটাকে বলতে আমরা পৃষ্ঠ টান বা সারফেস টেনশন। বুঝতে পারছো? এটা যদি নিচের দিকে চিন্তা করো তাহলে এটা হলো সারফেস টেনশন। আর সংকোচনশীলতা, তোমার যেটা চাপ প্রয়োগ করলে যার আয়তন কমে সেটাকে আছে তোমার কম্প্রেসিবিলিটি বা সংকোচনশীলতা বলে। বুঝেছে? কৈশিকতা যেটা বললাম, যেটা বিকারের ভিতরে যেটা চিকন সরু কাঁচকণ ঢোকানো হয়, এই বিকারের ভিতরে পানির লেভেল আছে আমার এইটা, আর এখান থেকে তোমার কাঁচকণের ভিতরে পানিটা এরকম উঠে পড়ছে। এই যে উপরের যে বায়বীয় চাপের কারণে এই সরু কাঁচকণের ভিতরে পানিটা কোন রকমের আর্টিফিশিয়াল প্রেসার ছাড়াই নরমালি যে উঠলো, এটা হচ্ছে তোমার উঠানামা করছে, কমছে বাড়ছে, এটা হচ্ছে কৈশিকতা। এটা এই পৃষ্ঠটা হচ্ছে তোমার সিগমা, আর এর সাথে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে আলফা। আর সান্দ্রতা যেটা ভিসকসিটি, সান্দ্রতা হচ্ছে তোমার একটা প্রবাহের যে ধর্ম, মানে প্রবাহিত হওয়ার যে গুণ, সান্দ্রতা, ভিসকসিটি। যে বৈশিষ্ট্যের কারণে একটা প্রবাহিত হয়, মানে এটা লিকুইড, এটা তরল প্রবাহিত হয়, সেটা হচ্ছে তোমার সান্দ্রতা, ভিসকসিটি। আঠালোতা, ঠিক আছে? যার আঠালোতা যত কম সে দ্রুত প্রবাহিত হয়। কারণ একই পাইপের মধ্যে পানি দিলে যত দ্রুত যাবে, কেরোসিন দিলে আরো বেশি যাবে, নাকি? কেরোসিন আরো বেশি হালকা। হয়তো তুমি মোবিল দাও, যাবে কম যাবে, গ্রিস দিলে কি আরো কম যাবে, ঠিক আছে? তার মানে একই পাইপের মধ্যে এই যে প্রবাহ, মানে লিকুইড, আবার গ্যাস হলে কি আরো বেশি স্পিডে চলে যাবে, তাই তো? তাহলে এই যে বিভিন্ন প্রবাহের যে একটা ধর্ম বা গুণ বা আঠালোতা, ভিসকসিটি, একটা রকম না? আঠালোতা, বুঝতে পারছি? এই আঠালোতার কারণে কেউ দ্রুত প্রবাহিত হয়, আবার কেউ আস্তে প্রবাহিত হয়। এটা হচ্ছে তোমার ভিসকসিটি। তাই এই যে পৃষ্ঠ, এখন আমরা এই পৃষ্ঠটা বা সারফেসটা বা এই কৈশিকতা, এটার প্রমাণটা আমরা করতে পারি। প্রমাণটা দেখতে পারি এখানে। প্রমাণটা দিয়েছিল আমাদের 4 সিগমা cos আলফা ওমেগা ডি, তাই না? এই যে কৈশিকতা থেকে এটা সমান, এই সমান ছিল 4 সিগমা cos আলফা ওমেগা ডি। এই পানি যে উঠছে, কতটুকু উঠছে, সেই জিনিসটা আমাকে এই সূত্র দিয়ে বের করতে হবে। তাহলে ওমেগা আছে তোমার পানির একক ওজন, আপেক্ষিক ওজন যেটা, আর ডি হচ্ছে তোমার এই যে নল, এই নলের হচ্ছে ব্যাস, এটা হচ্ছে ডি। আর আলফা তো এটা পৃষ্ঠটান, যেটা কত কোণে আছে। আমরা এটা যদি প্রমাণ করতে চাই, তাহলে আমরা বলছি যে
এই যে নলের ভিতরে যে পানিটুকু আছে এই পানিটুকু, এই পানির একটা ওজন আছে তাই তো, এই পানির ওজনটা নিচের দিকে কাজ করছে, পানির ওজন নিচের দিকে কাজ করছে। আর এই যে একটা বল সিগমা, এই বলকে আমরা বল বিভাজন করলে এই দিকে একটা বল কাজ করবে, একটা হরিজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। তার মানে একটা ইনক্লাইন বল, এই বলটা দুইটা অংশ হয়, একটা ভার্টিক্যাল আর একটা হরিজন্টাল। তাহলে এই ভার্টিক্যালের সাথে কোণ থাকবে, এটা হবে তোমার সিগমা কস আলফা, এটা হবে কি সিগমা সাইন আলফা, তাই না? দুইটা উপাংশ একটা বলে দুইটা যদি উপাংশ হয় তাহলে আমরাও চিন্তা করছি যে এই পানির ওজনটা নিচের দিকে কাজ করছে নিম্নমুখী, আর এই বলটা আছে উপরের দিকে কাজ করছে ঊর্ধ্বমুখী। এখানে যে পানি স্থির থাকছে তাহলে ঊর্ধ্বমুখী বল আর নিম্নমুখী বল সমান হতে হবে, তাই তো? সমান না হলে তো একটা স্টেবল অবস্থা হবে না, হবে একটা কম বেশি হলে এটা আনস্টেবল হবে, নিচেরটা বেশি হলে নিচের দিকে চলে আসবে, উপরটা বেশি হলে উপরের দিকে নিয়ে চলে যাবে। তো এই যে আমাদের স্টেবল একটা কন্ডিশন, আমরা ধরে নিলাম যে এই বলটা আর এই পানির ওজনটা সমান, বুঝতে পারছি? পানির ওজনটা কিভাবে আমরা পাবো? এটা একটা গোলাকার জিনিস, গোলাকার তাই না? তো এটা যদি আমরা ভলিউম পাই, আয়তন, আয়তনের সাথে একক ওজন যদি আমরা গুণ করি ওমেগা, তাহলে আমরা কি পাবো? এটা টোটাল ওজন পাবো, ঠিক আছে? আমরা যে আপেক্ষিক ওজন যেটা, এটা বিস্তারিত পড়ানো হয়নি তখন, এটা আপেক্ষিক ওজন যেটা ওমেগা, ওমেগা হচ্ছে আমাদের ওমেগা সমান রো ইনটু জি, ঘনত্ব ইনটু জি, ঠিক আছে? রো জি, সেটা পানির ক্ষেত্রে আমাদের ফিক্সড। পানির ক্ষেত্রে আমরা আপেক্ষিক ওজন যদি পানি হয়, পানি হলে পরে এগুলো আমাদের ফিক্সড ওজন। পানির ক্ষেত্রে ওমেগা, ওমেগা আমরা লিখি যে 1 গ্রাম পার ঘন সেন্টিমিটার অথবা 0.001 কেজি পার ঘন সেন্টিমিটার, অথবা তোমার আমরা লিখি 1000 কেজি পার ঘন মিটার, অথবা লিখে হচ্ছে আমরা 9.81 কিলো নিউটন, অথবা লিখি যে 62.5 পাউন্ড পার ঘন ফিট। এটা হচ্ছে পানির একক ওজন। পানির একক ওজন সবই এই যে 1 ঘনমিটার, 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। সিসি বলে না, সিরিঞ্জ, ডাক্তার যে সিসি বলে, সিসি মানে কি? কিউবিক সেন্টিমিটার। মানে 1 সিসি পানির ওজন কি 1 গ্রাম? বুঝতে পারছি? ডাক্তার যে ওষুধ দেয় 1 সিসি পানির ওজন 1 গ্রাম। মানে একটা সিরিঞ্জ যদি 5 সিসি হয় তাহলে 5 গ্রাম পানি থাকে। এটাকে 1 গ্রামে কেজি কত ছিল? 1000 দিয়ে ভাগ দিলে 0.001 কেজি পার ঘন সেন্টিমিটার। আর যদি মিটারে করো 1 ঘনমিটার পানির ওজন 1000 কেজি। আবার যদি আমরা 1 ঘনমিটার পানির ওজন 9.81 কিলো নিউটন। আর যদি আমরা ঘন ফিটে করি 1 ঘন ফিট পানির ওজন 62.5 পাউন্ড। এটা হচ্ছে পানির আপেক্ষিক ওজনের সাথে আমার যদি পানির ওজন বের করতে চাই তাহলে ওমেগা ইনটু ভি লাগবে, তাই না? ওমেগা ইনটু ভি। তো ভি যদি এটা গোলাকার হয়, গোলাকার বস্তুর ওজন হচ্ছে পাই ডি ইনটু এইচ, ঠিক আছে? পাই ডি স্কয়ার বাই 4 ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল ইনটু উচ্চতা, ঠিক আছে? তাহলে আমাদের এটা আমরা বলতে পারি যে ওমেগা ইনটু পাই বাই
4 into d square into হচ্ছে h, এটা তো পানি ওজন তাই তো, পাই বাই 4 d square into h, এই পানিটুকুর ওজন। আর এই পৃষ্ঠটান সিগমা কজ আলফা, এই পৃষ্ঠটানটা তো পুরা ক্ষেত্র, এই গ্লাসের বা কিউবের কি সব জায়গা ধরে কাজ করছে না, পুরো এরিয়া চারিপাশে এই টানটা কাজ করছে। পরিধি হচ্ছে কি পাই ইনটু ডি, তাহলে একক জায়গার ফোর্স হচ্ছে সিগমা কজ আলফা, আর পুরো জায়গাটা আমরা নিয়ে নিই, তো এটার সাথে কি লিখতে হবে পাই ইনটু ডি, এটা আমরা নিচে ছোট হাতে লিখছি, উপরে ছোট লিখলাম পাই ডি ইনটু সিগমা কজ আলফা। এটা হচ্ছে উপরের দিকের বল, এই উপরের দিকে এই বলটা আপওয়ার্ড ফোর্স। তাহলে আমরা তোমার এই যে এটা যদি বলি যে 1 নম্বর সমীকরণ, আর এটা বলা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। পানি নিম্নমুখী ওজন সমান সমান তোমার ঊর্ধ্বমুখী বল, ঠিক আছে। আমরা লিখতে পারি যে ওই কাঁচতলের ভিতরে পানির ওজন ইকুয়াল টু তোমার পৃষ্ঠটান, যেটা এটা তোমরা লিখে নিবা। এটা আমরা লিখলাম যে ওমেগা ইনটু পাই বাই 4 ইনটু ডি স্কয়ার ইনটু এইচ, এটা 1 নম্বর ইকুয়াল পাই ইনটু ডি সিগমা কজ আলফা। 1 নম্বর সমীকরণ সমান সমান 2 নম্বর সমীকরণ। এখানে ডি ডি কাটা যায়, তাহলে এখানে শুধু একটা ডি থাকে, এখানে পাই পাই কাটা যায়, তাহলে আমার লাগবে হচ্ছে এইচ, টার্গেট তোমার এইচ বের করতে, তাই না। তাহলে আমরা এইচ যদি এই পাশে রাখি, তাহলে 4 এখানে উপরে যে গুণ হয় 4 ইনটু সিগমা কজ আলফা, আর এখানে ওমেগা ইনটু ডি নিচে চলে যায়। এটাই হচ্ছে আমার প্রমাণ, এটা আমরা করতে যাচ্ছি। কাঁচনলের ভিতরে পানি কতটুকু উঠবে সেটা তোমার 4 সিগমা কজ আলফা ওমেগা ডি। আমরা যে সূত্রটা এতক্ষণ আলোচনা করলাম সেটা নিয়ে অঙ্ক করি। আমরা বললাম যে একটা বিকার আছে, বিকারের ভিতরে পানি আছে, একটা কাঁচতল আছে, চিকন একটা কাঁচতল আছে, ভিতরে পানি আছে। এটা তোমার একদম পানি যদি থাকে এই সিগমা, অঙ্ক বলা হচ্ছে যে কাঁচনলটা যদি 5 মিলিমিটার, এটা ব্যাস, এই ব্যাসটা যদি 5 মিলিমিটার হয়, পানির আপেক্ষিক ওজন আমরা জানি যে এটা 1000 কেজি, তাই তো, মানে ওই কত 1000 কেজি পার ঘনমিটার। তুমি যাও 1000 কেজি পার ঘনমিটার এটার পানির ক্ষেত্রে। আর পৃষ্ঠটান আমরা নিতে পারি যেটা বলছি যে আমরা নিয়ে রাখি। এই পৃষ্ঠটান বললাম যে তোমার 8 into 10 to the power -3 কেজি পার সেন্টিমিটার, যেটা আমরা বলি। এটা এরকম যদি হয় 10 to the power 3, আর অ্যাঙ্গেল
এইচ এর মান বের করতে হবে। অঙ্কের ভাষা আকারে দেওয়া আছে, এটা বইয়ের সাথে মিলানোর দরকার না, আমরা এটা বোঝাচ্ছি, এটা বুঝতে হবে, ঠিক আছে? এটা ওঠাও। একটা বিকারের ভিতরে কাঁচনাল আমরা প্রবেশ করাইছি। ওই কাঁচনালের ব্যাস হচ্ছে 5 মিলিমিটার, আর এর ভিতরে পানি আছে যার আপেক্ষিক ওজন হচ্ছে 1000 কেজি পার ঘনমিটার। আমার ডাটা হলো লিখি, আমার সূত্র হচ্ছে এটা, E সমান 4 সিগমা cos আলফা সমান ওমেগা ডি। ডাটাগুলো আমরা লিখি যে সিগমার মান দিয়ে আছে 8 × 10⁻³ কেজি পার সেন্টিমিটার। এখন এরপরে দেখো আমাকে এখানে 3টা এককই ব্যবহার করা হয়েছে, তাই না? এখানে ব্যবহার করা হয়েছে মিলিমিটার ব্যাস, সিগমা ব্যবহার করা হয়েছে সেন্টিমিটার, কেজি সেন্টিমিটার, আবার ওমেগা ব্যবহার করা হয়েছে কেজি ঘনমিটার। তবে এটা কেজি মিটার, এটা কেজি সেন্টিমিটার, এটা মিলিমিটার। আমাকে তো এত এককে থাকলে হবে না, আমাকে যে কোনো একটা এককে আনতে হবে। তাহলে হয় মিটারে আনলে সব মিটারে, সেন্টিমিটার আনলে সব সেন্টিমিটারে। তাহলে আমাকে সব মিটারে চলে আসে নাকি? মিটারে। মিটারে যদি আসতে হয় তাহলে আমার যে এইটা দিয়ে আছে এত কেজি পার সেন্টিমিটার, তার মানে এই জিনিসটা তোমার এইভাবে আছে এত কেজি পার সেন্টিমিটার, তাই তো? ভাগায় আছে। তাই এখন এই সেন্টিমিটার যদি মিটার করতে হয় তাহলে আমার কি করতে হবে? 100 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে 100 কোথায় যাবে? কারণ এখানে অলরেডি ভাগের নিচে এটা নিচে দাম নিচে আমার 100, এটা উপরে চলে যাবে না, গুণ আকারে হবে না? তখন এটা কি হবে? 8 × 10⁻³ × 100। তাহলে গুণ করলে কত? তখন হবে এটা কেজি পার আছে মিটার। কত হয় সেটা? 0.8 এত কেজি। এই অঙ্কেতে তোমার একক ঝামেলা করে, বুঝতে পারছো? এই জন্য এককগুলো আমাকে ভালো করে কনভার্ট করা শিখতে হবে। এরপর আসলে আলফার মান তো 45 দিয়ে আছে, অ্যাঙ্গেলের তো কোনো সমস্যা নাই, আর ওমেগার মান দিয়ে আছে আমার কেজি মিটার। আবার আমার বি দিয়ে আছে যেটা ব্যাস 5 মিলিমিটার। এটাই কি করতে হবে? মানে মিটার করতে হবে। তাহলে মিলিমিটারকে 1000 দ্বারা ভাগ করলে কত? 0.005 মিটার। বুঝতে পারছি? তাহলে হার্ডেক্সের মূল প্রবলেম আছে যে একক কনভার্ট যদি ভুল হয় তাহলে অঙ্ক ভুল হয়ে যাবে। মানে একটা একের ভিতরে 2-3 রকম একক ঘটনা থাকবে, আমাকে অঙ্ক করার সময় খেয়াল করতে হবে। খেয়াল করে আমার উত্তর যদি বলে দেয় যে মিটারে বের করতে হবে, মিটারে নিয়ে আসতে হবে। আর যদি অ্যান্সারে কোনো বলে নাই, কোনো কথা না বলে, তাহলে আমি যে কোনো একটাতে আমার যেতে হবে, যেটা সুবিধা হয়। সেন্টিমিটার তাহলে সব সেন্টিমিটার, মিলিমিটার কেজি, মিলিমিটার তাহলে মিলিমিটার, বুঝতে পারছো? মানে ওয়েট এবং লেন্থ এই দুটা জিনিস সেম হবে। একটা হচ্ছে ওয়েট, তাই না? আরেকটা হচ্ছে দৈর্ঘ্য। আমার কেজিটা তো ওয়েট, কিছু কিছু জায়গায় আছে ওয়েট এবং লেন্থ একসাথে, কিছু কিছু জায়গায় আছে শুধু লেন্থ, তাই না? তাহলে ওয়েট এখানেও কেজি, এখানেও কেজি, মানে এক জায়গায় কেজি এক জায়গায় গ্রাম থাকলে তো হবে না। বুঝতে পারছেন? তাহলে এখন আমরা মান বসাই। এটা 4 × সিগমা, সিগমার মান হচ্ছে আমার 0.8 আর পাওয়ার হচ্ছে 45 ডিগ্রি। ওমেগার মান হচ্ছে আমাদের 1000 আর ডি এর মান হচ্ছে আমাদের 0.005। এটা করলে কত হয়? 0.452 তো এত কি হবে? মিটার হবে না? হাইটটা কেজি হবে না। আমরা যা করছি হাইট গুলো সব মিটারে আছে, আর ওয়েট গুলো আছে কেজি। আমার এইচটা আছে হাইট। এখন যদি বলে মিলিমিটারে বের করো, তাহলে এর সাথে কি 1000 গুণ করতে হবে, তাই না? তাহলে কত হবে? 45.2 এত মিলিমিটার হবে না? এটা কোনো
উত্তর দেখো গুণ করো 0.45 ইন্টু 1000 452 হয় না 452 মিলিমিটার সেন্টিমিটার করলে হবে তখন 45.2 তাহলে একটা একক মানে উত্তরকে তিনটা এককেই নেওয়া যায় মিলিমিটার সেন্টিমিটার মিটার কেজি গ্রাম কিলোনিউটন বুঝতে পারছো ওইটা কিন্তু তিন ভাবে আসবে একটা হচ্ছে কিলোনিউটন একটা হচ্ছে কেজি আর একটা গ্রাম আর লেন্থের ক্ষেত্রে সেন্টিমিটার মিলিমিটার মিটার এই ঘটনা এখন যদি এটাকে পারদে ডুবানো হয় তো জাস্ট তোমার শুধুমাত্র এইটার মান চেঞ্জ হবে এর সাথে 13.6 গুণ হয়ে যাবে না 13,000 হয়ে যাবে তাই তো 13,600 ওমেগার মান চেঞ্জ হয়ে যাবে আবার পৃষ্ঠটাও চেঞ্জ হয়ে যাবে কারণ পানি আর পানিতে এক হবে না ভ্যালু চেঞ্জ হবে ভ্যালু চেঞ্জ করে এখানে বসালে তো রেজাল্ট তো না আসতে পারে সূত্র তো সেম তাই না এটা করলাম